শব্দেরা গল্প হয়ে ওঠে, গল্পেরা ছুঁয়ে যায় মন। আমি মৌমিতা, ঔপন্যাসিক গল্প কথাতে তোমাদের স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি লেখিকা শান্তা দেবীর লেখা পথবাসিনী। কখনো কখনো জীবনের পথে এমন এক সময় আসে যখন চারপাশের সব দরজা বন্ধ হয়ে যায়, যেখানে মানুষ থাকে কিন্তু আশ্রয় থাকে না, ভালোবাসা থাকে কিন্তু নিরাপত্তা হারিয়ে যায়। একটা ভুল সিদ্ধান্ত, এক মুহূর্তের অসহায়তা, আর তারপর শুরু হয় এক অনন্ত যাত্রা, যেখানে প্রতিদিনই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চলে। শোনো এক নতুন গল্পের কথা। বর্ষার দিনে হঠাৎ জ্বরে পড়িলাম। সারাদিন বিছানায় একটানা শুইয়া থাকিতে হয়। দক্ষিণ দিকের জানালাটা দিয়া বাহিরের পৃথিবীর হরিত রূপ অনেকখানি চোখে পড়ে, তাই রক্ষা। না হইলে সারাদিন কড়িকাঠ গোনা ছাড়া উপায় ছিল না। বালিশে মাথা দিয়াই দেখতে পাই ঘন মেঘ ভাড়ানত আকাশের নিচে বর্ষা স্নাত তাল ও নারিকেল গাছের কণ্টকিত মাথাগুলি হাওয়ায় কেবলই দুলিতেছে। পথের ধারে সারি সারি কৃষ্ণচূড়ায় বসন্তের যে অগ্নিবরণ আবির ছড়াইয়াছিল, আজ তাহা বর্ষার স্নানে ধুইয়া মুছিয়া গিয়াছে। গাছগুলির পত্রবহুল শ্যামশ্রীর স্নিগ্ধতা চোখ চুড়াইয়া দিতেছে। পাড়াটা নূতন, কাজেই জনাকীর্ণ ঘরবাড়ির চেয়ে পোড়ো জমি এখানে বেশি। মাথাটা তুলিয়া মাঝে মাঝে দেখিতাম পোড়ো জমির চুন সুরকি, আস্তাকুড়ের আবর্জনা সবই নব তৃণদলে স্বর্ণাভ সবুজ আস্তরণে ঢাকা পড়িয়া যেন কয়েকদিনে হঠাৎ নন্দন কানন হইয়া উঠিয়াছে। এখানে ওখানে ঘন কচুবন, মসৃণ কচুপাতার উপর বড় বড় জলের ফোঁটা নিটুল মুক্তোর মতো টলটল করে। একটু হাওয়ার দোলায় ভাঙিয়া বীজ মুক্তার মতো গড়াইয়া পড়িয়া যায় দেখিয়া মনে হইত কবিরা পদ্মপত্রের জল দেখিয়া এত কবিতা লিখিলেন, কিন্তু ঘরের পাশে ছাইগাদার উপর কচু পাতায় পাতায় এমন শত শত মুক্তা রত্ন তাহার চোখে পড়িল না কেন? ঘরে একলা শুইয়া শুইয়া পথের ধারের মানুষগুলার সঙ্গেও পরিচয় হইয়া গিয়াছিল। সকাল হইলেই টাক পড়া বুড়ো রহমন তার নাতিটিকে কোলে করিয়া ফুটপাতে টাটকা মাছের খোঁজ করিতে আসে। তখন ভালো মাছের ছাকাটা দেখিয়া পড়শিরা সব কিনিয়া লইবে এই ভয়। যতই কেনো না, সে পুরনো খরিদ্দার হোক, মেছুনীরা তাহার জন্য এক পোয়া ভালো মাছ কখনোই আলাদা করিয়া সরাইয়া রাখিবে না। দুপুরে গাছতলায় সেই আমাদের সুকৃষ্ণ বরণা ভীম কায়া ফেরিওয়ালি রক্ত বস্ত্র পরিয়া আমের ছোড়া লইয়া বিশ্রাম করিতে বসিত। সকালে যা বিক্রি হইয়াছে তাহার পর আর খুব বিক্রির আশা নাই। এদিকে পেটের ক্ষুধার আগুন জ্বলিয়াছে, কাজেই ঝুড়ির যতগুলো সম্ভব আম সে একলাই খাইয়া শেষ করিত। পাড়ার ছেলে মেয়েদের দেখিলে দুই একটা দিতে তাহার কখনো ভুল হইত না। বিশেষ ওই যে ছেলেটা চৌখুপি লুঙ্গি পরিয়া ডোবা হইতে হাঁসের পাল তাড়াইয়া রোজ এই পথে বাড়ি ফিরিত, উহার ভাগ্যে রোজ দুটা আম লেখাই ছিল। বিকালে বুড়া স্কট সাহেব তাহার লম্বা গলার ডগায় বসানো দুর্বল মাথাটি নাড়িতে নাড়িতে ছোট চামড়ার ব্যাগ হাতে ঠিক
4টায় আপিস হইতে বাড়ি ফিরিত। একটু পরেই ছোকরা হুডসন সাহেব তাহার 4টা অতিকায় গ্রেহাউন্ড কুকুর লইয়া হাত কাটা সাদা কুর্তা পরিয়া বাহির হইত হাওয়া খাইতে। সন্ধ্যায় দেখিতাম তরুণী এমির সহিত পালা করিয়া তাহার 2 যুবক বন্ধুর প্রেম লীলা। সেদিন সকালে দেখিলাম আমাদের আমওয়ালির বিশ্রাম করে ভোর হইতে নূতনকে আস্তানা গড়িয়াছে। ওই কৃষ্ণচূড়া গাছটার তলায় মাঝে মাঝে ফুলুরিওয়ালারাও লোহার উনান কড়া খুন্তি লইয়া দোকান খুলিয়া বসে বটে, তাই হয়তো হইবে। বিছানা হইতে মাথাটা তুলিয়া দেখিলাম পুরুষ নয়, স্ত্রী লোক। 3খানা ইট পাতিয়া মাটির হাড়িতে ভাত চড়াইয়াছে। কাগজ, খড়, শুকনা পাতা এইসব তাহার উনানের ইন্ধন। ফুটপাতের কলে গোটা 2 এনামেলের থালা, একটা কাচের গেলাস, একটা অ্যালুমিনিয়ামের বাটি, একটা ছোট গামলা মাজিয়া ধুইয়া জল ভরিয়া সে উনানে পাশে আনিয়া রাখিল। ভাত নামিল, তারপর ডাল চড়িল। বিস্কুটের টিনের ভিতর হইতে মাল মশলা বাহির করিয়া পানও সাজিল। সঙ্গে একটা গামছা বাঁধা পুটুলিতে খানচারেক কাপড়, 2খানা কাঁথা খুলিয়া মাঠের উপরেই রৌদ্রে শুকাইতে দিল। এই যে রীতিমতো সংসার, কিন্তু মানুষটা একেবারেই একা। নিঃসঙ্গ আসিয়া পথে ঘরকন্যা সাজাইয়া বসিল এ কে? কোথাও দূর পথে যাইতেছে বোধ হয়। কিন্তু কলিকাতায় ট্রাম আর মোটর বাসের রাজ্যে এমন চাল চিরা বাঁধিয়া গ্রাম্য চালে মানুষ তো পথ চলে না। দুপুরে লম্বা ঘুম দিয়া যখন উঠিয়া বার্লির জল খাইতে বসিয়াছি, দেখি মেয়েটি গাছতলায় পা ছড়াইয়া দীর্ঘ চুলে বিলি কাটিয়া চুল শুকাইতেছে। এই গাছতলার ঘরকন্যা ছাড়িয়া এখনই চট করিয়া সে কোথাও রওনা হইবে বলিয়া তো মনে হইল না। বেশ শান্ত নিশ্চিন্ত ভাব, যেন গৃহকর্ত্রী সারাদিনের কর্মশেষে অপরাহ্নে অন্তরের ছাদের শেষ রোদটুকু একটু উপভোগ করিয়া লইতেছেন। পথচারীরা একটু কৌতূহলের সহিত তাহার দিকে দেখিয়া গেল, কিন্তু কেহ দাঁড়াইল না। সেও কাহার দৃষ্টি আকর্ষণ করিবার বিন্দু মাত্র চেষ্টা করিল না। চুলগুলা হাতে চড়াইয়া শক্ত করিয়া একটা খোপা বাঁধিয়া কপাল পর্যন্ত ঘোমটা টানিয়া মাঠে বিছানো কাপড় কাঁথাগুলা এক এক করিয়া তুলিয়া পাট করিতে লাগিল। কাপড় পাট হইলে ভাতের ও ডালের হাঁড়ি 2টা উনানের উপর চাপা দিয়া রাখিয়া বাসন কয়খানা একটা গামছায় বাঁধিল। আঁচলে সামান্য পয়সা কটা কোমরের কষিতে বাঁধিয়া গাছতলার চারিপাশটা ভালো করিয়া দেখিয়া মোটা কাঁথা 2খানা পশ্চিম দিকে একটা বিছানা পাতিয়া শিয়রে কাপড় কখানা রাখিল। আমি তো তাহার কাণ্ড দেখিয়া অবাক। এই বর্ষার রাতে একটা পোড়ো মাঠের গাছতলায় এই সঙ্গীহীনা স্ত্রীলোক সারা রাত শুইয়া থাকিবে? কিছুতেই বিশ্বাস হইল না। ইহাকে তো পথের ভিখারি মনে হইতেছে না, যেন চিরকাল রান্না বাড়া ঘরকন্যায় এমন অভ্যস্ত যে গাছতলাতেও কোণে আয়োজন অনুষ্ঠানে ত্রুটি রাখে নাই। ঘর হইতে অনেক ডাকাডাকি করার পর আমার ভৃত্য আসিল। জিজ্ঞাসা করিলাম, ওখানকার ও মানুষটা কে রে? রাত্রে কি এই গাছটার তলাতেই থাকবে? একবার খোঁজ করে দেখ দেখি। ভৃত্য ঘুরিয়া আসিয়া বলিল, সে কাটামুড়ি দিয়া শুয়ে পড়েছে, ডাকলে জবাব দেয় না, বেশি কথা কেউ জানে না,
যা দু চারজনকে জিজ্ঞেস করলাম, তারা বললে ও আপন মনেই কাজ করছিল। এখানে থাকবে তা ঠিক কি করে জানবো? কারুর সঙ্গে তো কথা কয়নি। এখন দেখছি হঠাৎ শুয়ে পড়লো। বয়স নিতান্ত কম নয়, কিন্তু খুব বেশিও নয়। গাছতলায় সারা রাত শুইয়া থাকাটা চোখে বড়ই বিসদৃশ্য লাগলো। রাত্রে উঠিয়া জানালা দিয়া মুখ বাড়াইয়া দেখিলাম একলা খোলা আকাশের নিচে আপাদ মস্তক মুড়ি দিয়া নিশ্চিন্ত মনে ঘুমাইতেছে। সকালে আমার ঘুম ভাঙিবার আগেই দেখি সে তাহার কাজকর্ম শুরু করিয়া দিয়াছে। পথের ধারে কলতলায় বাসন মাজা, জল ভরা, স্নান, কাপড় কাচা একে একে সবই সারা হইল। কে বলিবে ইহা তাহার বাড়ির উঠানের কুয়াতলা নয়? আর 5 জন কলের জল লইতে আসিলে মনে হইতেছিল সে যেন নিতান্ত দয়া করিয়া একটু সরিয়া গিয়া জল দিতেছে। আসলে কলটা তাহারই সংসারের সারাদিনের ব্যবহারের জন্য। উনান ধরানো, চাল ডাল ধোয়া, রান্না খাওয়া, পান সাজা সবই যথাক্রমে ধীরে ধীরে চলিতে লাগিল। কোনো তাড়াহুড়ো ব্যস্ততা নাই, কোনো ভাবনা চিন্তা নাই, যেন গাছতলায় পাতা এই নূতন সংসারটির তদারকি তাহার বহুদিনের একমাত্র কর্তব্য। তাহার রান্না বাড়া হইলে এখনই বাড়ির 5 জন আসিয়া খাইতে বসিবে, ছেলে বুড়ো কেহ বাদ যাইবে না। তাহার উনানের হাত 2 দূরে টেকো বুড়ো রহমান তাহার নাতিটিকে কোলে লইয়া আসিয়া বসিল। খানিক বাদে 2-4টা প্রশ্ন শুরু করিল। উত্তর পাইল কিনা বোঝা গেল না। একটু পরে আসিল আবু কোচম্যান। যতক্ষণ ভাড়াটে না মিলে একটু গল্প গাছা করিয়া ইহার সঙ্গে ভাব জমাইবার ইচ্ছা। সে কিন্তু কপাল পর্যন্ত ঘোমটা টানিয়া আপন মনে পিছন ফিরিয়া রান্না করিতে লাগিল। যাহা হোক, মানুষগুলার অধ্যাবসায় কমিল না। আকাশের মেঘ কালো কালো দীর্ঘ চটার মতো ঝুলিয়া পড়িয়াছিল। হঠাৎ জোরে বৃষ্টি নামিল। রহমান নাতির মাথায় হাত চাপা দিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। আবু শেখ চট করিয়া পালকি গাড়িটার ভিতর ঢুকিয়া বসিল। সে কিন্তু 1 ইঞ্চি নড়িল না। ঠিক সেইখানেই বসিয়া উনানের আগুন উস্কাইতে থাকিল। পুটুলি শুদ্ধ কাপড় কাঁথা সব ভিজিয়া গেল, কোনো ভ্রুক্ষেপ নাই। ভৃত্য আসিয়া আমার ঘরের জানালার দরজা বন্ধ করে দিয়া গেল। কিছুই দেখিতে পাইলাম না। বৃষ্টিটা থামিয়া যাইতেই জানালা খুলিয়া দেখি পুকুর হইতে উঠিয়া বড় বড় সাদা রাজহাঁসগুলা লম্বা গলা ঘুরাইয়া ঠোঁট দিয়া পালকের জল ঝাড়িতেছে। আর আমাদের পথবাসিনী পুটুলি খুলিয়া কাপড়গুলা নিংড়াইয়া মাঠের ঘাসের উপর মেলিয়া দিতেছে। কাকগুলা তাহার রান্না ঘরে সন্ধান পাইয়া নাচিয়া নাচিয়া ভাতের হাঁড়ি ঠোক্কর দিতে আসিতে কাপড় ফেলিয়া কঞ্চি হাতে সে কাক তাড়াইতে ছুটিতেছে। সারাদিনই এমনই রৌদ্র বৃষ্টির খেলা চলিল। বারবার সে ভিজা কাপড় শুকায়, আবার শুকনা কাপড় ভিজিয়া যায়। বর্ষার মাতামাতিতে আমার জ্বর বাড়িয়া গেল। 2-3 দিন মাথার যন্ত্রণায় পড়িয়া তাহার কোনো খোঁজ লইতে পারিলাম না। তাহার কথা একেবারে ভুলিয়া গিয়াছিলাম। জ্বরটা ছাড়িলে মেঘাচ্ছন্ন নারিকেল কুঞ্জের কথা মনে করিয়া জানালাটা খুলিলাম। দেখি জানালার কাছেই কৃষ্ণচূড়া গাছের তলায় বেশ সভা বসিয়া গিয়াছে। পথবাসিনীর সংসার ঘিরিয়া আবু শেখ রহমান, ছিদাম, পানু
পাড়ার যত হিন্দু মুসলমান জুটিয়া গিয়াছে, সকলেরই বেশ উৎসুকের ভাব। বোধহয় গল্প বেশ জমিয়া উঠিয়াছে। সারাদিনই ফুটপাতের উপর দুটা একটা মানুষ পালা করিয়া উবু হইয়া বসিয়া আছে। কাজের মধ্যে নানা গল্প চলিতেছে। উহারই মধ্যে দোকানের কাছে চালটা ডালটা চাহিয়া আনা, গাছতলা হইতে কাঠকুটা কুড়াইয়া আনার ফাঁক করিয়া লইতে হইতেছে। তাহার ডাগর চোখের নির্ভীক চাহনি একটু ভীরু হইয়া আসিয়াছে। নিশ্চিন্ত চলাফেরায় কিসের ব্যাকুলতা ও ক্ষিপ্রতা ফুটিয়া উঠিয়াছে। আমাদের বাড়ির ঝি চাকরেরা দেখিতেছি এই কয়দিনেই তাহার নারী নক্ষত্র জানিয়া ফেলিয়াছে। বোধহয় গাছতলার সভায় তাহারাও যোগ দেয়। বুড়ি ঝি বিকালে আমাকে ফল দুধ দিতে আসিয়া বলিল, মা গো, মানুষটার বড় মন্দ কপাল, কাইতের ঘরের বউ, শেষকালে পথেই দাঁড়াবে নাকি কে জানে। এমন বেহিসেবি মানুষও হয়? জিজ্ঞাসা করিলাম, বউ কি রকম, ওর কি স্বামী আছে? সে বলিল, হ্যাঁ মা, আছে বই কি, 4 ছেলে মেয়ে, মেদিনীপুরে খোড়ো বাড়ি সব আছে, তার কিনা এই দশা। তবে গাছতলায় পড়ে মরতে এলো কেন? ট্রেন ভাড়া করে বর্ষাকালে কলকাতার গাছতলায় মানুষ থাকতে আসে নাকি? ঝি বলিল, বলে তো যে অনেক দিন ধরে পেটের গোলমালে ভুগছিল, সেখানে চিকিৎসা কিছুই হতো না, বললে কেউ গাও করতো না। এবার স্বামী হঠাৎ রাজি হয়ে গিয়ে একেবারে কলকাতার হাসপাতালে নিয়ে এলো। হাসিয়া বলিলাম, ভালো চিকিৎসার ব্যবস্থা, একেবারে আকাশের নিচে জল হাওয়া বৃষ্টি রোদ সবই প্রচুর পাচ্ছে, একেবারে নির্মল হয়ে সেরে যাবে। ঝি কিছুই না বুঝিয়া বলিল, হাসপাতালে ভর্তি করে দিয়ে সে বাড়ি চলে গেল। এদিকে ডাক্তার বললে অম্বলের অসুখে আবার হাসপাতালে কে রাখে, রোজ এসে ওষুধ নিয়ে যেও। স্বামীর বুদ্ধিটা দেখলে, 2 দিন থেকে যেতে দেখে যেতে হয় না। সে কথার জবাব না দিয়া বলিলাম, ভর্তি করে আবার কখনো বার করে দেয় নাকি? ঝি বলিল, কি জানি মা, ভদ্রলোকের কাণ্ড কারখানা, গরিবের মরণে তাদের কি? আমি রাগিয়া বলিলাম, তা বেশ তো, ভদ্রলোক যদি হাসপাতালে নাই রাখে, নিজের গরিব স্বামীর কাছে গেলেই হয়, তা তো কেউ বারণ করেনি, নিতে আসে না কেন লোকটা? ঝি বলিল, আসবি মা, মেদিনীপুর থেকে এসে নিয়ে যাবে, কাছে তো নয়। এখন বউটা পানুদের দোকানের দালানে রাত্রে শুতে যায়, সেখানটা দিনে বিড়িওয়ালারা বসে, তাই রাতটুকুন পায় খালি, এই কটা দিন কেটে গেলেই হবে। বলিলাম, যে ভালো স্বামী তাতে আসবার আশা না করাই ভালো। হাসপাতালে বোধহয় দরজায় বসিয়ে টিকিট কেটে বাড়ি চলে গেছে, একটা খোঁজ খবরও তো মানুষ করে, হলোই না হয় গরিব, ট্রেন ভাড়া জুটেছিল আর পোস্টকার্ডের পয়সা জুটে না। ঝি বলিল, জানি নে মা, অত কথা, আমায় যা বলেছে তাই বলছি, ওর স্বামী ওই জানে। হঠাৎ বাহিরে উন্মত্ত বাদল প্রলয় নাচন শুরু করিয়া দিল। নারিকেল গাছগুলো বা ভাঙিয়া পড়ে। দেখিতে দেখিতে মাঠের সবুজ গালিচা জলের সরোবর হইয়া উঠিল। ডোবার হাঁসগুলা কচি ছেলের মতো টলিতে টলিতে আসিয়া
সেই নূতন জলে খেলা শুরু করিল। পথবাসিনী তাহার হাড়ি কুড়ি গাছতলায় উপর করিয়া রাখিয়া পুটুলিটা লইয়া আমাদের সিঁড়ির তলায় দাঁড়াইল। জল ও বাতাসের যুগল নৃত্যে তাহার গাছতলায় আর টেকা যায় না। কৃষ্ণচূড়ার শাখা প্রশাখায় ঝড়ের বিষাণ বাজিয়া উঠিয়াছে। বুড়াছি আসিয়া বলিল, মা, বউটা সিঁড়ির নিচে দাঁড়িয়েছে, একবার দেখবে এসো। সেদিন ভালোই ছিলাম, বাড়িতে শাসন করিবার মতো কেহ উপস্থিত ছিল না। কাজেই বিছানা ছাড়িয়া উঠিয়া একেবারে সিঁড়ির কাছে গিয়া হাজির হইলাম। মেয়েটা দেখিতে মন্দ নয়, ডাগর দুটি, ভয়লেশীন চোখ, মাথায় রুক্ষ চুলের মস্ত একটা খোপা, হাসিলে এখনো গালে টোল খায়। কিন্তু বয়সে তরুণীর চপলতা নাই, মাতৃত্বের গাম্ভীর্য আসিয়া পড়িয়াছে। সিঁড়ির দরজা পার হইয়া ভিতরে আসিল। তাহাকে ডাকিয়া বলিলাম, হ্যাঁ গা বাছা, ঝড়ে জলে পথে পড়ে আছো কেন? তোমার কি কেউ নেই? সে জিভ কাঠিয়া বলিল, সে কি কথা মা, আমার সাজস্ত ঘর সব আছে। রোগের জ্বালায় বিদেশে এসে বিপদে পড়েছি, নইলে মা ঘরের বাইরে কোনোদিনই পা দিইনি। বলিলাম, তোমার স্বামীকে একটা চিঠি দিলেই তো নিয়ে যায়। সে বলিল, লিখিতে তো জানি না মা, ওই লোকগুলাকে দিয়ে লিখিয়েছিলাম, পেল কি না তাই ভাকে জানে। আর যদি জবাব দিয়ে থাকে, হয়তো কার না কার হাতে পড়ে খোয়া গেছে, হয়তো ইচ্ছে করে ভুল ঠিকানা লিখেছে। কার পেটের কথা কে জানে। বলিলাম, আমাদের ওই চালাটায় 2-4 দিন থাকো, আমি তোমার চিঠি লিখে দেব, এখান থেকে এসে নিয়ে যাবে। কায়েত বউ তাহার ডাগর চোখ তুলিয়া বলিল, আপনারা কি জাত মা? আমি কায়েতের মেয়ে, যার তার ঘরে তো থাকিতে পারিনি। বড় রাগ হইল, চাল নাই চুলা নাই, থাকতে জায়গা দিলাম, তা আবার জাতের খোঁজ। বলিলাম, যাতে আমরা মুচি, তোমায় তো রেধে খাওয়াবো না, অত ভয় কিসের? থাকতে দিচ্ছি ভাগ্যে মানো, তা না জাতকুলের খবর নিতে বসলে। সে বলিল, হাড়ি মুচির ঘরে রাত কাটালে স্বামী কি আর ঘরে নিবে মা? তার চেয়ে এই ভালো, চিরকালের ঘর খোয়ানোর চেয়ে 2 দিন পথে থাকাই ভালো। বলিলাম, পথের ধারে ওই যে গারোয়ান গুলার হাসি তামাশা শোনো বসে বসে, ওতে কি স্বামী খুব খুশি হবে? সে বলিল, কি করব মা, আমি তো তাদের হাসতে ডাকিনি। ঘরে নিজের স্বামী আজ 10 বছর হেসে কথা কয়নি। এখানে সবাই হাসির কথা শোনাতে আসে, থাকি আমার দোষ? আমরা গরিব লোক, ওসব রং তামাশা জানি না, কিন্তু এসে বসলে সবই সইতে হয়। হাসিয়া বলিলাম, আমরা মুচি নই মাগো, ওই চালায় দিন কতক থাকলে তোমার জাত যাবে নে। সে একটু সন্দিগ্ধ দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিয়া বলিল, না মা, তোমার অনেক চাকর বাকর, 7 জনের সঙ্গে ওখানে আমার সুবিধা হবে না। ওই দোকানের বারান্দায় ভালো, ভিতর থেকে বন্ধ করে একলা থাকি। বেশিক্ষণ তাহার সহিত তর্কের খেলা করিবার জোর ছিল না। যা ভালো বোঝো করো বাছা, বলিয়া ঘরে আসিয়া শুইয়া পড়িলাম।
3 দিন পরে দেখি কায়েত বউয়ের সংসারে আসবাব বাড়িয়াছে। গাছতলায় নিকানো গণ্ডির ভিতর ঘুনসি পড়া একটি উলঙ্গ শিশু হামা দিয়া চারিধারে ঘুরিয়া বেড়াইতেছে। গৃহিণী আজ সন্ত্রস্ত। এই জলের গেলাস উপুর হইল, এই ডালের ঠোঙায় থাবা পড়িল, এই উনানের কাঠের টান। বউ 3-4টার মুড়ি দানা তাহার বিরল দন্ত মুখে দিয়া তাহাকে এক জায়গায় স্থির করিয়া বসাইবার চেষ্টা যতবার করিল, ততবারই সে ঠোঁট 2টা টিপিয়া বন্ধ করিয়া মুখ ফিরাইয়া হামা দিয়া আসিয়া জলের বাসনগুলায় 2 হাত ডুবাইতে লাগিল। যত হয়রানি বাড়ে, বউ ততই শিশুকে সহবত শিখাইতে ব্যস্ত। দুইজনেই হাসিয়া অস্থির। আবু শেখ, পানু, ছিদাম আসিয়া হাসির কণা যতটুকু পারিল সংগ্রহ করিয়া লইয়া গেল। পরবর্তীতে কেহ কিছু চাল, কেহ 4খানা কাঠ, কেহ একটু গুড় দিয়া দাতা নাম কিনিল। বুড়িঝি জানালা দিয়া দেখিয়া বলিল, মরণ, উনি আবার ভালো মানুষের ঝি। নিজের ছেলে ঘরে পড়ে কাঁদছে, আর এখানে পরের ছেলের কোলে সোহাগ করা হচ্ছে। ওটা ওই ছিদ মেয়ে লক্ষ্মী ছাড়া ছেলে। জানালা দিয়া হাতছানি দিয়া তাকে ডাকিলাম। ছেলে কোলে করিয়া সে নিচে আসিয়া দাঁড়াইল। বলিলাম, ও ছেলেটা জোটালে কোত্থেকে? বলিল, ছিদামের বাড়ি গিয়েছিলাম, তার বউ আমাকে মা বলেছে, তাই ছেলেটাকে সঙ্গে করে নিয়ে এলাম। বিদেশ বিভুইয়ে মেয়ে ছেলের সঙ্গে ভাব রাখা ভালো, নইলে একটা বদনাম উঠলে আর কি ঘরে ঠাঁই দেবে? তাছাড়া জানোই তো মা, মায়ের জাত কি ছেলে নইলে বাঁচে? আমি বলিলাম, এমনিতেও তো ঘরে ঠাঁই দেবার কোনো লক্ষণ দেখছি না। ও তোকে ফেলেই হয়তো পালিয়েছে, নইলে কি একটা দিন থেকে ভালো করে ব্যবস্থা করে যেতে পারতো না? সে বলিল, না মা, পুরুষ মানুষ মারে ধরে বলেই কি আর পথে বার করে দিয়ে যাবে? ভাবছে মনে হাসপাতালে তো আছে, 10 দিন পরে এসে খোঁজ করলেই হবে। ছেলে পিলে ফেলে তখন তাড়াতাড়িতে চলে গেছে। একখানা পোস্টকার্ড জোগাড় করিয়া তাহার স্বামীর নামে চিঠি লিখিয়া দিলাম। বলিলাম, ডাকে ফেলে দে, যদি মানুষ হয় তো নিশ্চয়ই নিয়ে যাবে। 5 দিন কাটিয়া গেল। ঝড়ে বৃষ্টিতে রৌদ্রে এই অনাবৃত পথে আর কতকাল বাস করা চলে? কিন্তু চিঠিও তো আসিল না, স্বামীরও দেখা মিলিল না, সব চুপচাপ। বলিলাম, কারুর বাড়িতে আশ্রয় নে না বাছা, এমন করে কি মানুষ বাঁচে? সে বলিল, এই খ্রিস্টান মুসলমান পাড়ায় কোথায় কার ঘরে থাকবো মা? আমি হিন্দুর বউ। বলিলাম, তবে যা না বাপু, কোথায় হিঁদুর পাড়া আছে, এখানে পড়ে মরতে হবে না। সে ভীত চক্ষে বলিল, বড় ভয় করে মা, যা জন্ম খোয়ালে আর কি গৃহস্থর ঘরে কেউ মুখ দেখবে? এই তবু চেনাশোনা হয়ে এসেছে, একরকম চলছে। এদেশে কোথায় কি পাড়া আমি কি কিছু চিনি? কারোর সঙ্গে যেতেও ভরসা হয় না, কোথায় নিয়ে যাবে কি কি জানি। বড় ভয়ে ভয়ে আমার দিন কাটে মা। বলিলাম, তবে অত যাক না দেখিয়ে এইখানেই থাক না যে কদিন দরকার, হলামই বা খ্রিস্টান। কি ভাবিয়া একটু ইতস্তত করিয়া সে বলিল, আচ্ছা, কাল আসবো, ঘরটা আজ দেখে যাই।
চালাঘরটা দেখাইলাম। একদিকে কেরোসিনের বাক্সে বাড়ির যত ভাঙা কাঁসার বাসন, আর একদিকে কোদাল, টাঙি, খুপি ইত্যাদি লোহার সরঞ্জাম ও গোটা 15 চটের বস্তা পড়িয়া আছে। মাঝখানে একটা ভাঙা তক্তপোষ। বউ ঘর দেখিয়া বলিল, ভালো করে বন্ধ হয় না। তারপর চলিয়া গেল। ধূলিকণার মতো গুঁড়ো বৃষ্টির ভিতর কায়েত বউ সকালবেলায় রান্না চড়াইয়াছিল। জানালা দিয়া তাহার মুখ ভালো করিয়া দেখিতে পাইতেছিলাম না। বৃষ্টি যেন পাতলা একটা উড়ন্ত মসলিনের পর্দার মতো আমাদের দুজনের মাঝখানে তুলিতেছিল। একবার মনে হইল মুখের উপরের বৃষ্টির জল সে আঁচল দিয়া মুছিতেছে। আবার মনে হইল বৃষ্টির জল নয়, চোখের জল। এত দুঃখে কোনোদিন তাহাকে কাঁদিতে দেখি নাই। আজকে সে তবে সকল আশা ছাড়িয়া দিয়াছে। হাঁটু দুইটার মধ্যে মুখ গুজিয়া উপুর হইয়া পড়িয়া সে তাহার কান্না সামলাইতে লাগিল। এমন সময় একটা ছাতা হাতে পানু সেখানে আসিয়া উপস্থিত। দেখিলাম ছাতাটা লইবার জন্য বউকে অনেক ছুলোছুলি করিতেছে। আজ কিন্তু সে দান লইতে বড়ই কুণ্ঠিত। তবু পানু ছাতা রাখিয়া চলিয়া গেল। এককালে হাসিও পান লইয়া কে একটা গাড়ি হাঁকাইয়া গাছতলায় আনিয়া দাঁড় করাইল। কায়েত বউ একটু ভীত দৃষ্টিতে তাহার দিকে তাকাইয়া তারপর চোখের জলের ভিতর দিয়া মৃদু একটুখানি হাসিল। গাড়ির ভিতর 4টা ছোট বাঁশ ও একটা পুরনো তেরপোল ছিল। বাঁশ চারিটা চারিকোণে পুতিয়া উপরে তেরপোলটা চাপা দিয়া আবু অনাবৃত রান্নাঘরের একটা ছাউনি করিতে লাগিয়া গেল। বুড়া রহমন নাতি কোলে চাইতে চাইতে সেদিকে তাকাইয়া বলিল, বাবা তোফা। মানুষগুলো শুধুই আটটা জমাইতে না আসিয়া আজ বেচারির দুর্গতির একটু প্রতিকার করিবার চেষ্টা করিতেছে। দেখিয়া তাহাদের উপর আমার মনটাও প্রসন্ন হইল। বুড়িছি খাবার লইয়া আসিয়াছিল। এইসব দেখিয়া বলিল, বাছা আমার বাছলে বাঁচি, ঘোলে রুচি দুধে অরুচি। জাতের দেমাকে তোমার ঘরে থাকলো না মা, এ তো জাত কুল সব ধুয়ে খাচ্ছেন। আমি বলিলাম, চুপ কর লক্ষ্মী ছাড়ি। লোকের নামে কথা রটাতে পেলে কিছু চাস না। মানুষের চামড়া গায়ে থাকলে পরের দুঃখে কষ্টে মানুষ অমনি করে থাকে। সেই বলিল, হ্যাঁ, দুঃখ কষ্ট না তো আর কিছু। ওই গাড়োয়ানটাকে আমাকে নিজে বলেছে ওকে গাড়ি করে হাওয়া খাওয়াতে নিয়ে যায়। আবার পানুর সঙ্গে তাই নিয়ে ওর ঝগড়া কত। বলে যাক না পানুর চাল চিরে খেতে, একদিন হাড় কখানা ভেঙে রেখে দেব। লজ্জা শরম সব ধুয়ে খেয়েছে মা, নইলে অমন ঢলাঢলি গেরস্তর বউ করে। আমি বলিলাম, ও সব লোকটার দুষ্টুমি বানিয়ে বলেছে ওর নাম খারাপ করবার জন্যে। তুই যত রাস্তার লোকের সঙ্গে বাজে গল্প করতে যাস কেন বল দিকি? অমন করলে তোকে দিয়ে আমার চলবে নে। বুড়ি তাড়াতাড়ি আমার পায়ে হাত দিয়া বলিল, তোমার দিব্যি মা, বাজে গল্প করতে যাই না। ঘুঁটে কিনতে গিয়েছিলাম, ওরা এসে 7 কথা তুললে। বউটার ভালোর জন্যে তাকে বলতে গেলুম যে যার তার সঙ্গে অমন হাওয়া খেতে যাস নে, মরবি। তা এমন একা সাজলো মা যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেনি, যেন হাওয়া খাওয়ার নামও কোনোদিনও শোনেনি। ছোট লোকদের কাণ্ড জানো না মা,
ওরা সন্ধে বেলা সেদিন একটা মেয়েকে মোটর গাড়ি করে নিয়ে পালাচ্ছিল। সে যাই মিম, তাই রক্ষে। সে পুলিশ ফোরেদ কত কি করলে, আর কাঙালের মেয়ে কি বাঁচবে ওদের হাতে পড়লে? বুড়ির যত গুন্ডার গল্প শুনিবার মতো মস্তিষ্কের অবস্থা ছিল না। শুইয়া পড়িয়া বলিলাম, যাহ বাপু, তোর গল্প শুনে আমার মাথা ঘোরে, আমায় একটু ঘুমোতে দে। বিকেল বেলায় গাছতলার সভা খুব জাঁকালো হইয়া উঠিয়াছিল। আগে তো এত লোক দেখিতাম না। আরো ৫-৭টা দুশ্মনের মতো মানুষ, কেহ ছুরি, কেহ কোদাল, কেহ দড়ি কাঠ ও বস্তা হাতে করিয়া ময়লা কাপড় জামা পরিয়া যেন দিনমজুরির কাজ হইতে ফিরিতেছিল। এমনি ভাবে এক হাঁটু কাদা ধুলা মাখিয়া সেখানে বসিয়া পড়িয়াছে। তাহারা খুব হাসি গল্প করিতেছে দেখিয়া মেয়েটার উপর আমার বড়ই বিরক্ত লাগল। ভালোই হইয়াছে আমার বাড়িতে আনি নাই। বিরক্তিতে এবেলা আর তাহার মুখের দিকেও তাকাই নাই। তাছাড়া চারিধারে মানুষ গোল হইয়া বসাতে তাহাকে বিশেষ দেখাও যাইতেছিল না। পরদিনও নূতন নূতন মানুষ আবির্ভূত হইতে লাগিল। মাঝে মাঝে অভদ্র ঝগড়া ও খণ্ড যুদ্ধের পরিচয় পাওয়া যাইতে লাগিল। কিন্তু সেইখানে বসিয়াই কায়েত বউ তাহার নিত্য কর্ম পদ্ধতি অনুসরণ করিয়া চলিল। সুতরাং জিনিসটার ওজন ঠিক বুঝিতে পারিলাম না। সংসারে স্ত্রী বাড়ি আছে, মাথার উপর একটু ঢাকা, বসিবার একখানা পীড়া, ছোট একটা বটি, কিন্তু তাহার সে আত্মস্থ ভাব কাটিয়া গিয়াছে। ঘরকন্যার আগ্রহ আছে মনে হয় না। ইহাদের এতই আনাগোনা ও কোলাহল যেন তাহার চারিপাশে কিসের একটা ঘূর্ণি নাচিয়া তুলিয়াছে। তাহার সরল মনের স্থৈর্য ঘুচিয়া গিয়াছে। সন্ধ্যায় আজ সে একবার আমার সিঁড়ির তলায় আসিয়াছিল। তখনও তার গাছতলায় লোক বসিয়া। ঝি বলিল, তোমার সঙ্গে কথা কইতে চাই মা। বিরক্ত ভাবে গিয়া বলিলাম, কি চাই তোমার? সে হাত জোর করিয়া বলিল, মা, তোমার ওই ঘরটায় আজ আমাকে থাকতে দিও, কিন্তু একটা হুড়কো চাই মা। বলিলাম, দুবার তো সাধলাম, এলে কই? এখন এক রাজ্যি লোক জুটিয়ে আবার আমার ঘরের উপর টান কেন? ডাগর দুই চোখে মিনতি ভরিয়া সে শুধু হাত জোর করিল, কোনো কথা বলিল না, যেন পিছনে তাহার কথা শুনিবার জন্য কে আড়ি পাতিয়াছে। আচ্ছা, আসিস বলিয়া ঘরে চলিয়া গেলাম। লোকুলা তখনও তাহার অপেক্ষায় বসিয়াছিল। উহাদের আরো অনেকক্ষণ কথাবার্তা চলিল। একটা উত্তেজিত গলার স্বর কানে আসিতেছিল। ভোরেই ঘুম ভাঙিল। অনেকদিন পরে সকাল হইতেই উজ্জ্বল নীল আকাশে পরিষ্কার রোদ উঠিয়াছে। সমুদ্রের ফেনার মতো সাদা সাদা ফাঁপা মেঘ মাথার উপরে ছড়াইয়া আছে, যেন শরৎকাল। গাছতলায় দুইটা খোট্টা বুড়ি হলদে তালি দেওয়া গোলাপি কাপড় পরিয়া পেয়ারা ফুলি আমের ছুরি লইয়া বসিয়াছে। কায়েত বউ তো আসে নাই। রাত্রে আমাদের এখানে শুইতে আসিবে বলিয়াছিল, তাহাও তো দেখিলাম না। তাহার ঘর সংসারের 3টা পোড়া ইট ও 2টা পোড়া হাড়ি ছাড়া আর কিছুই নাই। আজ এমন সুন্দর দিনে তাহার এত আলস্য, অথচ বাদলা দিনে তো দেখি ভোর না হইতেই জিনিসপত্র সব লইয়া আসিয়া কাজে মাতিয়াছে। হয়তো আমার এখানে থাকিবে বলিয়াও আসে নাই।
তাই লজ্জাতে অন্য কোনো দিকে নূতন করিয়া সংসার সাজাইয়াছে। কিছু আশ্চর্য নয়। আরো বেলা হইল, তাহাকে কোনো দিকে দেখিলাম না। বুড়ি ঝিটাকে সকাল বেলায় তাহার মেয়ের বাড়ি গিয়াছে। বিশ্বের গল্প শুনাইবার লোকই বা কোথায় যে পথের মানুষের খবর পাইব। দ্বিতীয় দিন সন্ধ্যায় বুড়ি বাড়ি ঠুকিয়ায় ছুটিয়া আসিয়া বলিল, মা গো, এত কাণ্ড হয়ে গেল, কিছু শোনোনি? বলিলাম, কেন রে, কি হলো? সে বলিল, পরশু রাতে চিদামের দোকান ঘরে চুরি করে বউটা পথে পুলিশের হাতে ধরা পড়েছে। পানুটা ওর ভাবের লোক, দালানে শুতে জায়গা দিয়েছিল, তাই চুরি করলে গিয়ে চিদামের ঘরে এত মনোহারী জিনিস, একটা বস্তা ভর্তি। এদিকে ছিদামের বউ নাকি ওকে মা বলে। মা হয়ে ছেলের গলা কাটা। ছিদাম তো রেগে আগুন, বলে ওকে 1 বছরে জেল খাটাবো। পানুরা বলছে গরিব দুঃখীর লোক, টাকার লোভে চুরি করেছে, ওরা ওকে ছাড়িয়ে আনবে। কিন্তু ছিদমে কি সহজে ছাড়বে? মা সে যে শয়তানি, কে সয় বলো দিকি মা? 20-22 দিন দোকান ঘরে কাটাইয়া দিয়া আজ হঠাৎ চুরি করিল। কথাটা বিশ্বাস হইল না। হয়তো এই দুষ্ট লোকগুলা শিখাইয়া পড়াইয়া উহাকে চোর তৈয়ারি করিয়াছে। এমন হওয়া কিছু আশ্চর্য নয়। তাই হয়তো উহাদের ছাড়াইয়া আনিবার এত দরদ। বিচার হইয়াছে, খবর পাইয়াছি। পানুরা ছিদামকে অনেক বুঝাইয়া বউটাকে ছাড়াইয়া লইবার ব্যবস্থা করিয়াছিল, কিন্তু বউ ছাড়া চায় না। তাই আদালতে নিজে বলিয়াছে যে জানিয়া শুনিয়া জেলে যাইবার জন্য সে তাহার একমাত্র হিতৈষী ছিদামের ঘরে চুরি করিয়াছিল। এখন তাহাকে ছাড়িয়া দিলে পৃথিবীতে তাহার আর কোনো আশ্রয় নাই। স্বামীর অন্নের আশা তাহার খুঁচিয়াছে, পরের অন্নের দাম সে দিতে পারিবে না। বানুর ঘরে চুরি করতে তো আমি পারতুম, কিন্তু ও তো লক্ষ্মী ছাড়া, আমায় জেলে দেবে না জেনেই আমি চিদামের ঘরে চুরি করেছি। আমায় ওদের হাতে আর সঁপে দিও না বাবা, বলিয়া সে কাঁদিয়া ভাসাইয়াছে। কায়েতবু হাজতেই আছে, যাহারা তাহার ত্রাণকর্তা হইতে চাহিয়াছিল। এখন তাহাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা বাহির হইয়াছে। শেষ হলো আজকের গল্প পথবাসিনী। লিখেছেন শান্তা দেবী। এই গল্পে যেন এক নিঃশব্দ প্রতিবাদ আছে। পথবাসিনী যেমন নিজের দুঃখের মালিক, তেমনি সে আমাদেরও শেখায় সমাজ যেমনই হোক, নিজের অস্তিত্বকে অস্বীকার করা মানে নিজের আত্মাকে হত্যা করা। গল্পেরা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। আর সেই অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আমি আছি উপন্যাসিক গল্পকথাতে। এই গল্প যদি সত্যি তোমাকে ছুঁয়ে যায়, একটা লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানাও, আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো, যেন পরের গল্পের প্রথম শ্রোতা তুমিই হও। আজকের মতো এখানেই শেষ, কিন্তু গল্পেরা তো শেষ হয় না, তারা নতুন করে জন্ম নেয় প্রতিবার। তাই আবার দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।